প্রধান এই সরকারের এখানে কোনো দুর্বলতা রয়েছে কিনা? এই যে তারিখ পরিবর্তন করা, বারবার ডেট চেঞ্জ করা, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হওয়া, এটা আসলে কি সরকারের পক্ষ থেকে কোনো দুর্বলতা ছিল কিনা? আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ আমার সংবাদকে এরকম একটা আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। এক কথায় যদি বলা যায় তাহলে এটা বলতেই হবে যে এটা শুধু দুর্বলতা বললে অনেক কম হবে, এটাকে ব্যর্থতা বললেও কম হবে। বলা উচিত যে প্রথম থেকে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে যা হচ্ছে সেটার সাথে তুলনীয় অযোগ্যতা আসলে খুব কম আছে। আমরা বলতে পারি যে ইতালিতে অনেক লোক মারা গেছে, যুক্তরাজ্যে অনেক লোক মারা গেছে, যুক্তরাষ্ট্রে, ব্রাজিলে, এমনকি প্রতিবেশী ভারতেও। কিন্তু প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের সাথে পুরনো উদাহরণগুলোর তো তফাৎ আছে একটা। সেই তফাৎটা কি? যুক্তরাষ্ট্রে, ইতালিতে কিংবা ব্রাজিলে যখন করোনার এই ভয়ঙ্কর বিস্তারটা শুরু হলো তখন অনেক হুঁশিয়ারি সত্ত্বেও দুনিয়ার মানুষের সামনে কোনো উদাহরণ ছিল না যে কিভাবে এরকম একটা মহামারীকে মোকাবেলা করতে হবে। ফলে তখন যেসব দেশ বেপরোয়া হয়েছে তারা একটা শাস্তি ভোগ করেছে এবং করোনাতে সেসব দেশে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। কিন্তু করোনার মহামারী শুরু হওয়ার 1.5 বছর পর, ইতালির ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখার পর, যুক্তরাষ্ট্র ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখার পর আমরা বাংলাদেশে তারপরও যখন তার চেয়েও খারাপ রকমের অপ্রস্তুতি দেখি, করোনা নিয়ে দুর্নীতি দেখি এবং জনগণের জীবন জীবিকা এগুলোকে নিয়ে একদম বেপরোয়া উপেক্ষা দেখি, তখন আসলে ব্যাপারটাকে দুর্বলতা বলাটা আমার মনে হয় যে অনেক কম বলা হয়ে যায়। এটা একটা ভয়াবহ রকম নৃশংসতা বলা উচিত হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমরা জানি যে প্রতিবেশী ভারতে ভয়াবহ করোনা একটা প্রকোপ গেল, এখন সেখানে অনেকখানি কমে এসছে একটা ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করে। এবং বিশেষজ্ঞরা সকলে বলছেন যে ভারতের এই বিস্তারের একটা বড় কারণ সেখানকার রাজনৈতিক সরকারের অদক্ষতা, বিজ্ঞানের বদলে কুসংস্কারচ্ছন্ন কতগুলো মানুষকে গুরুত্ব দেওয়া এবং এই সময়টাতে একটা নির্বাচন আয়োজন করা, যে নির্বাচন এবং বিশেষ করে উত্তর ভারতের আপনার ওই যে উত্তরপ্রদেশের যে রাসমেলা, কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা এখানে একটা বড় ভূমিকা রেখেছে। এই দৃশ্যটা দেখার পরও আমরা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করার কোনো উদ্যোগ নেই, যেটা ছিল একটা মানে বলা যায় যে খুবই অযোগ্য সিদ্ধান্ত এবং একটা যার মধ্যে কোনো ন্যূনতম দূরদর্শিতার চিহ্ন নাই। অন্যদিকে খেয়াল করেন যে একটা ব্যাপক করোনার বিস্তারের সময়, মহামারীর একটা তীব্র হারের সময়, ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই যে একটা দিনের ভারতের একটা দিনের কথা বলি যে পশ্চিমবঙ্গে 30 জুন পরীক্ষা হয়েছিল, 26 জুন 72,000 মানুষকে পরীক্ষা করা হয়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9 কোটি, 9 কোটি 30 লাখ বা 40 লাখ এরকম একটা জনসংখ্যা পশ্চিমবঙ্গের। সেখানে মহামারীর একটা চরম দিনে পরীক্ষা করা হচ্ছে 72,000 মানুষকে। আপনি খোঁজ নেন গতকালকে কত হাজার মানুষের করোনার পরীক্ষা নেওয়া হয়েছে বাংলাদেশে। পরশুদিন, আমি আজকের ডাটা এখনো বলতে পারবো না, গতকালকে 35,000। মানে পশ্চিমবঙ্গের তুলনায় আমাদের জনসংখ্যা দ্বিগুণ, কিন্তু আমরা করোনা পরীক্ষা করছি 3 ভাগের 1 ভাগ। এটা থেকে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটাকে দুর্বলতা বলা যাবে না। দুর্বলতা এখানে আসলে বিষয় আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা এমনও দেখেছি যে ব্র্যাকের অনেকগুলো বুথ রাজধানীতে স্থাপন করা আছে। সে বুথগুলোতে আসলে যে টোকেন নির্দিষ্ট থাকে 50 বা 60টা, কিন্তু সেখানে পরিপূর্ণ হয় না। মানুষ আসলে অনেকেই পরীক্ষার জন্য যাচ্ছে না। এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? না, এটার বিষয়ে কথা বলার আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে ভারতের বেশ কয়েকটা রাজ্যে আপনারা দৈনিক পত্রিকায় ঘাটলে দেখবেন সেখানে বলা হচ্ছে যখন একজন মানুষকে আক্রান্ত পরিবারের সহ কাউকে নিয়ে আসা হচ্ছে তখন হাসপাতালের উদ্যোগে, সরকারি উদ্যোগে বলা হচ্ছে পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করার জন্য। তার মানে আপনাকে এটাকে ইতিবাচক একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। আপনি যদি বিশেষ করে দরিদ্র বা নিম্নবিত্ত পরিবারের মানুষকে বলেন যে অমুক জায়গায় যে পরীক্ষা করে আসবা, সেখানে তুমি বিনা পয়সায় করতে পারবা বা সামান্য টাকায় করতে পারবা, সে কিন্তু এটা করতে যাবে না। কিন্তু আপনাকে যেটা ধরুন আজকে প্রথম আলোতে আমি যেটা দেখলাম যে বগুড়াতে, যেখানে করোনার মানে উত্তরবঙ্গে হওয়ার কারণে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে, 5 দিন পরও সরকারি হাসপাতালগুলোতে বা সংস্থাগুলো থেকে তারা করোনার ফল পাচ্ছেন না। তার মানে 1 সপ্তাহ, মানে 5 দিন না, 1 সপ্তাহের কথা বলা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনটাতে। তার মানে আপনি করোনার প্রথম বিপজ্জনক 7টা দিন পার করে ফেলতেছেন, কিন্তু আপনি ফলাফল পাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে
সরকারি উদ্যোগে যখনই আপনার পরিবারের কেউ একজন অসুস্থ হচ্ছে, পরিবারের বাকি সদস্যদের যে পরীক্ষা করতে হবে এবং সেটার জন্য তাদেরকে বাধ্য করা বলেন, প্রণোদনা দেওয়া বলেন, সেই কাজটা করতে হবে, সেটা দিতে হবে। অন্যদিকে বাংলাদেশে কিন্তু বেসরকারি ভাবে এই ব্র্যাকে আমি নিজে গত বছর করোনা পরীক্ষা করিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটা আপনারা যদি যথাযথভাবে একটা 2 দিন 3 দিন ধরে জিনিসটাকে খেয়াল করেন এবং কোন জনস্বাস্থ্যবিদকে বা সংক্রামক ব্যাধিকে নিয়ে বিশেষজ্ঞ নিয়ে খেয়াল করেন, যেভাবে পরীক্ষা সেখানে করানো হয়, যত কম জনবল নিয়ে করানো হয়, একটা খুবই সম্ভাবনা থাকে যে সেখান থেকে মানুষ নতুন করে করোনা আক্রান্ত হবে। এইটা করোনা পরীক্ষা করার কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি হতে পারে না। সেখানে দূরত্ব রাখা, এক কর্মী নমুনাটা নেবে, আরেকজন সেটা হাত দিয়ে ধরবে, আরেকজন দেবে, এত কর্মী কিন্তু করানো হয় না। আমি যখন গিয়েছিলাম গত বছর, মাত্র 2জন কর্মী পুরো কাজটা করছে, বলে একজনই আমার নমুনা নিচ্ছেন, আরেকজনকে নমুনাটা দিচ্ছেন। এই পুরো প্রক্রিয়াটা দেখে আমার কাছে আমরা 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 আসলে এই বিষয়টা জানবো। আমাদের স্বাস্থ্য প্রতিনিধি আছেন জিনিসই মাহমুদ হাসান, সে আমাদের বিষয়গুলো জানাবে। আমি যে ব্যাপারটাতে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে আমরা ভারতের এইরকম ভয়ঙ্কর মহামারীর পরও আমাদের উচিত ছিল তৎক্ষণাৎ সীমান্ত বন্ধ করা, যেটা আমরা অনেক পরে করেছি। এটা একটা বড় গুরুতর ভুল হয়েছে। দ্বিতীয়ত, ওই জেলাগুলোকে বিচ্ছিন্ন করার কাজটাও খুব জরুরি ছিল, সেটা আমরা খুবই ঢিলাঢালা ভাবে কিন্তু করেছি। খুলনার যে সার্বিক পরিস্থিতি, আজকের খুলনা বিভাগে যে করোনার মৃত্যুর একটি রেকর্ড হয়েছে, সেটি গত 29 জুন সর্বোচ্চ মৃত্যু হয়েছিল 32 জন। আজকে সেটি টপকিয়ে আজকে 39 জন খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এর মধ্যে থেকে খুলনা জেলায় যদি বলি, খুলনা জেলায় 8 জন মারা গিয়েছে এবং খুলনা বিভাগে মোট 57,550 জন করোনায় আক্রান্ত হয়েছে টোটাল। আর আজকে গত 24 ঘন্টায় 1,245 জন করোনায় আক্রান্ত হয়েছে। আর খুলনা জেলাতে মূলত বর্তমানে যে করোনা সেবার জন্য 3টি হাসপাতাল রয়েছে, 2টি সরকারি এবং একটি বেসরকারি। তো এই মুহূর্তে আজকে অবধি 308 জন করোনা চিকিৎসা নিচ্ছে। এছাড়া খুলনার যে আজকের যে পরিস্থিতি, একটি ভয়াবহ কথা, সেটি আজকে থেকে পিসিআর মেশিন যেটি বন্ধ পরীক্ষার জন্য, যেটি গত বছরের 7 এপ্রিল থেকে চালু হয়েছিল, টানা 15 মাস চালু থাকার কারণে এর মধ্যে একটি দূষণ জমা হওয়ার কারণে আগামী 3 দিন, মোট আজকে থেকে আগামী 2 দিন করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আজকে থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি পিসিআর ল্যাবে যারা এই 3টি হাসপাতালে ভর্তি আছেন, শুধুমাত্র তাদেরই চিকিৎসা করানো, তাদের যে করোনা টেস্ট, কারণ তাদের রিলিজ দিতে হলে যে বর্তমানে কি পরিস্থিতি, এটির জন্য ওখানে শুধুমাত্র যারা ভর্তি আছেন তারা টেস্ট করতে পারবেন। এবং এই 3 দিন কিন্তু সাধারণ মানুষ করোনা টেস্ট করতে পারছে না। আরেকটি কথা বলি, আজকে সারা দেশে যে কঠোর লকডাউন শুরু হয়েছে, খুলনায় যে এটি কিন্তু আজকে প্রথম না, খুলনায় গত 22 তারিখ থেকে, মানে আজকে খুলনার লকডাউনের 10ম দিন যুক্ত হচ্ছে। 10ম দিনে আজকে যে পরিস্থিতি, গত যে 9 দিন করোনার যে লকডাউনের পরিস্থিতি ছিল তার থেকে একটু ব্যতিক্রম। আমরা দেখেছি খুলনার যে শহরগুলোতে কোথাও কোনো রাস্তায় মানুষজন, সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। এমনি সময় যে মোটরসাইকেল যাত্রীগুলো দেখা যেত, এখন কিন্তু তারাও নেই। কিনা সরকার থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রাণ কার্যক্রম, এটি গত টার্মে যে করোনা প্রথম ঢেউয়ে সরকারি ভাবে যে ত্রাণ দেওয়া হয়েছিল, জেলা প্রশাসনের পক্ষ থেকেও বাড়িতে গিয়েও ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমরা এই করোনা দ্বিতীয় ঢেউ এবং তৃতীয় ঢেউ সেই পরিমাণ ত্রাণের যে কার্যক্রম, এটি চোখে দেখিনি। আর পাশাপাশি যদি বলি, এই গত 10 দিন যে করোনার যে লকডাউন চলছে খুলনায়, এই লকডাউনে শুধুমাত্র একদিনই আমাদের চোখে দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু সাধারণ মানুষ যে ত্রাণ, মানে এলাকা ভিত্তিক যে ত্রাণগুলো দিচ্ছিল, রাজনৈতিক দল যে ত্রাণগুলো কার্যক্রম ছিল, এটা খুলনায় পুরোপুরি আকারেই বন্ধ আছে। খুলনায় এই মুহূর্তে ত্রাণ কার্যক্রম নেই বললেই চলে। হাতে গোনা 2-1 জন হয়তোবা তার এলাকায় রাজনৈতিক প্রচার প্রচারণা চালানোর জন্য হয়তোবা তারাই, যারা টাইম লাইনে আছে, এরকম 2-1 জন তারা ত্রাণ দিচ্ছে এবং মিডিয়া কভারেজ রাখছে। আমার ধারণা যে এই যে খাবার আছে কিনা ঘরে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি লকডাউন কার্যকর করতে পারবেন কিনা। লকডাউন বলেন, শাটডাউন বলেন, মানুষের ঘরে যদি খাবার না থাকে আপনি কোনো কিছু কার্যকর করতে পারবেন না। এবং এখানে আমাদের খুলনার আপনাদের যে স্থানীয় প্রতিনিধি ভাইটি, সাংবাদিক ভাই যে তথ্যটা দিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, যে কোনো কার্যকর ত্রাণ ব্যবস্থা তিনি খুলনাতে দেখেননি। এটা আমি মনে করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ, এবং এই পর্যবেক্ষণটা আপনাদের পত্রিকাতে খুব গুরুত্ব দিয়ে ছাপা হওয়া উচিত। একটা বিষয় খুব পরিষ্কার, যে ব্যক্তিগতভাবে আপনি যখন কাউকে ত্রাণ দেন, টাকা দেন,
তখন এটা শোভন যে আপনি গোপনেই সেটা দিচ্ছেন, কাউকে না দেখায় সেটা দিচ্ছেন, ঠিকই আছে। কিন্তু যখন একটা দেশে ব্যক্তিগতভাবে আপনি আপনার ত্রাণ দেওয়ার প্রশ্ন, এটা একটা রাজনৈতিক প্রশ্ন, যে কোটি কোটি মানুষ, বিশেষ করে নানান আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে আসছে। আমি ধরেন আপনাদেরকে দুটো ছোট্ট শিরোনাম পড়াই, যে শোনাই, যে করোনায় চরম দারিদ্র 60% বেড়েছে, এটা একটা ভয়ঙ্কর খবর। আবার আরেকটা খবরে বলা হচ্ছে যে নারীদের দারিদ্রের হার বেড়েছে, গ্রামীণ দরিদ্রের হার বেড়েছে 42%। এগুলো খুব ভয়ঙ্কর খবর। কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছেন, কাজ হারিয়েছেন, তাদের জীবিকা হারিয়েছেন করোনার মধ্যে। ফলে সেই মানুষগুলো অনাহারে আছেন, জমি বিক্রি করছেন, কিংবা ঋণগ্রস্ত হচ্ছেন, কিংবা চেয়ে চিন্তা খাচ্ছেন। এটা সারা দেশের একটা বাস্তবতা, সারা দেশের একটা চিত্র। তো এইরকম একটা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অমুক কিংবা তমুক ত্রাণ দেবে, অমুক তমুককে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। রাষ্ট্রীয়ভাবে একটা পরিকল্পনা থাকবে, রাষ্ট্র আপনাকে জানাবে যে মাথা পিছু তোমাদের প্রত্যেককে এত টাকা করে ত্রাণ দেওয়া হচ্ছে, কিংবা এত কেজি করে চাল দেওয়া হচ্ছে, সেটা অমুক জায়গায় এসে নিয়ে যাবেন, কিংবা আমরা বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসবো। এইটা আপনি গোপনে করতে পারবেন না। আপনাকে ট্রাকে ট্রাকে করে চাল, ডাল কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এলাকাতে নিয়ে যেতে হবে নির্দিষ্ট কিন্তু কয়েকটা পয়েন্টে। সেক্ষেত্রে যে মানুষের দূরত্ব তা তো বজায় থাকবে না। হ্যাঁ, সেই দূরত্বটাই আপনাকে মেনটেন করতে হবে, এবং সেই জন্য আপনাকে স্বেচ্ছাসেবীদের ব্যবস্থা করতে হবে, কিংবা প্রয়োজন পড়লে আরো ভালো হয় যদি আপনি এলাকা ওয়ারি তালিকা করে গরিব মানুষদের বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসতে পারেন, সেটা আরো ভালো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও আমরা দেখেছি যে সামাজিক দূরত্ব রেখে ত্রাণ দেওয়ার ব্যবস্থা, ভারতের কোন কোন রাজ্যে আমরা দেখেছি এরকম সামাজিক দূরত্ব রেখে ত্রাণ দেওয়ার ব্যবস্থা, কিংবা যেটা সভ্য দেশ আরো বেশি, আমি বলবো যে টাকার দিক থেকে সভ্য না, মানুষের মানবিকতার দিক থেকে সভ্য, সে বাড়ি বাড়ি যে পৌঁছে দিয়ে আসবে। তা আপনি বাড়ি পৌঁছে দিয়ে আসলো, আপনি এটা গোপনে করতে পারবেন না, মানে গোপনে করাটা সম্ভব না, আপনাকে ট্রাকে ট্রাকে করে নিতে হবে। কারণ বাংলাদেশে এখন একটা বিপুল পরিমাণ মানুষ আগে থেকে দরিদ্র, আর এবার দরিদ্র এবং অস্বাভাবিক চরম দরিদ্র লোকের সংখ্যা অনেক বেড়েছে করোনার মধ্যে। এটা যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ স্বীকার করবেন। ফলাফল হচ্ছে যে মানুষকে বলা হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হচ্ছে। আসলে এগুলো কথার কথা, আমিও বুঝি আপনিও বোঝেন, যেগুলো কথার কথা। কথার কথা তখন হবে না যখন বলা হবে ওয়ার্ড ওয়ারি আমরা হিসাব করেছি, কোথায় কত মানুষের, কোন কোন মানুষের আয় কত কমেছে, এবং তাকে এই এই পরিমাণ ত্রাণ দেওয়া হবে। ঢাকা শহরে যেমন ধরো যারা রিক্সা চালায়, তাদেরকে তো ত্রাণ দেওয়ার প্রয়োজন ওয়ার্ড কাউন্সিলরের নেই, কারণ তিনি ঢাকার ওয়ার্ড কাউন্সিলরের ভোটার নন। আমরা গতবার লকডাউনের সময় এরকম অজস্র প্রতিবেদন পেয়েছি যে যারা ঢাকা শহরের ভাসমান শ্রমিক আছেন, যারা ঢাকার ভোটার না, তাদেরকে কাউন্সিলররা গোনেন না, কারণ তিনি তো ভোটের জন্য করেন। এটা ওয়ার্ড কাউন্সিলররা এই কাজটা আসলে করার কথা না। এটা সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, কিংবা এই ধরনের সংস্থাগুলো সরকারের যেগুলো আছে, তাদের এই কাজগুলোর কথা। এটা আসলে ইউএনের কাজও না, এটা পুলিশের কাজও না, এটা সরকারের নির্দিষ্ট একটা সংস্থার আছে, সেই সংস্থার কাজ। সমাজ কল্যাণ অধিদপ্তর কিংবা এই ধরনের সমাজ কল্যাণের সাথে যারা যুক্ত, তাদেরই কাজ। কিন্তু আপনারা তাদেরকে কোথাও দেখবেন না, কারণ নামকাওয়াস্তে যেটুকুন ত্রাণ আসে, সেইটুকুন ত্রাণ ইউএনরা কিংবা কাউন্সিলররা কিংবা এদের হাতে দিয়ে তাদের একটা এক ধরনের ছবি তোলার একটা বন্দোবস্ত করা হয়। এবার বোধহয় সেটাও অনেক কম। খুব সংক্ষেপে বলতে গেলে, একদম প্রথম থেকে করোনা বিষয়ে আমরা নিজেরা সক্রিয় ছিলাম, আমরা প্রচুর ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা মনে করি যে আমরা ব্যক্তিগতভাবে ত্রাণ পরিচালনা করার চেয়ে বেশি জরুরি কাজ হচ্ছে সরকারের কাছ থেকে সকল মানুষের পাওনা ত্রাণটা আদায় করে নেওয়া, এবং সেটা কিভাবে সম্ভব, কি কি করলে সরকার সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লোকের জীবন জীবিকা নিশ্চিত করতে পারতো, সে বিষয়ে বারবার আমরা দিক নির্দেশনা দিয়েছি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দিক নির্দেশনা দিয়েছেন, এবং বলতে বাধ্য হচ্ছি যে সেই নির্দেশনাগুলোর আসলে কোনোটাই সরকার অবলম্বন করেন নাই। সরকার বরং মাস্ক নিয়ে চুরি করেছে, দুর্নীতি করেছে। আজকে আমি আপনাকে বরং একটা ভয়ঙ্কর খবর শোনাই, যে বণিক বার্তায় পরশুদিন গত সপ্তাহে যে প্রতিবেদনটা এসছে, সেটা আসলে বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। যে মজুদ শেষ অধিকাংশ জরুরি চিকিৎসা উপকরণের, এটা হচ্ছে 24 জুনের দৈনিক বণিক বার্তার একটা প্রতিবেদন, এবং সরকার কিন্তু এটা কোনো প্রতিবাদ করে নাই। সেখানে বলা হচ্ছে রেমসিডিভির ইনজেকশন শেষ, এটা কেন্দ্রীয় ওষুধাগারের প্রতিবেদন। করোনার টেস্টিং কিট প্রায় শেষ, ভেন্টিলেটর নেই, হাই ফ্লো নাজাল কানুলা তাদের স্টকে আর নেই, নিবিড় পরিচর্যার জন্য সজ্জা সেটা তাদের নাই মনিটর সহ, অক্সিজেন কনসেন্ট্রেটর সেটা মাত্র 700টি আছে, সিলিন্ডার আছে মাত্র 5000টি। এই যে একটা ভয়াবহ প্রতিবেদন এসছে দৈনিক বণিক বার্তায় গত 24 জুন, এটার সাথে আপনারা বাংলাদেশের বাস্তব পরিস্থিতি মিলিয়ে নেবেন যে 1.5 বছর সময় পাওয়ার পরে একটা সরকার জনগণের জন্য ন্যূনতম মজুরটা তৈরি করতে পারে নাই। এবং এখানে যখন আমরা যে গার্মেন্ট খোলা রাখার কথা বলি,
তাহলে গার্মেন্ট খোলা রাখলে আপনি কিসের লকডাউন দিচ্ছেন আসলে বাংলাদেশে, কিসের শাটডাউন দিচ্ছেন? মানে ওইদিকে গার্মেন্ট সবই ঠিকঠাক থাকবে, তারা কি করোনাতে আক্রান্ত হয় না? বাংলাদেশ অতটা উপরে চলে যায়নি যে আমাদের আসলে সব বন্ধ করে দিলে আসলে দেশ চলবে। আমি তাহলে সেই কথাটাই বলতে চাই, আপনি তাহলে কিসের ভিত্তিতে ঢাকা শহর বন্ধ করে দিলেন? আপনি কিসের ভিত্তিতে তাহলে বরগুনা শহর বন্ধ করে দিলেন? কিসের ভিত্তিতে আপনি তাহলে কুমিল্লা শহরকে বন্ধ করে দিলেন? মনে রাখবেন যে পৃথিবীর বেশিরভাগ দেশে যে পর্যায়ে লকডাউন দেওয়া হয়েছে সেই পর্যায়ে ধারে কাছে মৃত্যু কিংবা আক্রান্তের সংখ্যা আমাদের দেশে না। অন্যদিকে আবার আপনি খেয়াল করবেন যে আমাদের আসলে আক্রান্তের সংখ্যা কত তাই আমরা জানি না, কারণ আমরা ঠিক মতো করে পরীক্ষাও করি নাই। আক্রান্তের সকল পরিবারের সদস্যকে যে বাধ্যতামূলক পরীক্ষা করার কথা, তাদেরকে আইসোলেশনে রাখার জন্য বাধ্য করার কথা, সেই কাজটা আমরা করি নাই। এবং আমি একই সাথে অন্য একটা কথা একটু প্রতিবাদ করি, একটু ব্যাখ্যা করি, সংক্ষেপে কথাটা বলা দরকার। আপনারা পৃথিবীর যে কোনো সভ্য দৈনিক পত্রিকা পড়বেন, দ্য গার্ডিয়ান পড়বেন, ভারতের দ্য হিন্দু পড়বেন, কিংবা লস অ্যাঞ্জেলস টাইম পড়বেন, কোন দৈনিক পত্রিকায় কখনো দেখবেন না কোন একজন কাণ্ডজ্ঞান সম্পন্ন রাজনীতিবিদ কিংবা সাংবাদিক জনগণকে দায়ী করছেন করোনার বিস্তারের জন্য। কারণ এটা ধরে নেওয়া হয় যে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া কোনো মানুষ শখের বসে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে না, তার কোনো না কোনো প্রয়োজন আছে, তার কোনো না কোনো চাহিদা আছে। ফলে বারবার মানুষকে বোঝানো কিংবা জরিমানা করাটাই রাষ্ট্রের কাজ হয়। কিন্তু মানুষ এইভাবে ঘোরাঘেরা করবে এটা ধরে নিয়েই হাসপাতালে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে, চিকিৎসার মান বৃদ্ধি করতে হবে, এইটা হচ্ছে রাষ্ট্রের কাজ। গণমাধ্যমের কাজ, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের দুর্বলতা কি কি আছে, সীমাবদ্ধতা কি কি আছে, কি কি জায়গায় সে দায়িত্ব পালন করছে না, সেটা দেখিয়ে দেওয়া। বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম মাথাপিছু চিকিৎসক, এটা কি মিথ্যা কথা? এটা বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে পাবেন, এটা আপনি সিআই এর প্রতিবেদনে পাবেন, এটা আপনি বাংলাদেশ সরকারের প্রতিবেদনে পাবেন। এখন আপনি চাইলে সব জরিপে মন দেবেন না, আপনার এগুলো দেখার দরকার নাই, সব মানুষ ভালো আছে, এইভাবে আত্মসন্তুষ্টিতে ভুগতে পারেন। আবার এটাকে একটা সমস্যা হিসেবে দেখে এই সমস্যা কিভাবে দূর করা যায়, হাসপাতালের সংখ্যা, রোগীর সংখ্যা বাড়লে হাসপাতাল বাড়তে হবে, তাহলে আমার ব্যবস্থা থাকতে হবে। কেন জেলা শহরগুলোতে আইসিইউতে নাই, এই প্রশ্নের কোনো উত্তর আমরা তাদের কাছ থেকে কিন্তু পাই না। তারা শুধু বলেন আমরা সব নির্দেশ দিয়ে রেখেছি, সব ঠিক আছে, সব হয়ে যাবে। কিন্তু আজকে পত্রিকাতে আমি সংবাদ দেখেছি, কালকে সাতক্ষীরাতে অক্সিজেন ফেলিওরের কারণে 5 জন রোগী ছটফট করতে করতে মারা গিয়েছে। বারান্দায় রাজশাহীতে পড়ে আছে, অক্সিজেন পাচ্ছে না, আইসিইউর জন্য অপেক্ষা করছে, 90 জন তার সামনে আছে আইসিইউতে। এইরকম পরিস্থিতির মধ্যে আছে। মানুষ যখন জানে হাসপাতালগুলোর এই অবস্থা, খুব খারাপ না হলে পরিস্থিতি, সে হাসপাতালে যেতেও চায় না, কারণ সে জানে যে ওখানে সে গাদাগাদির মধ্যে থাকবে, ঠিক মতো চিকিৎসা পাবে না। সর্বশেষ 30 সেকেন্ড আপনার জন্য, আপনি আসলে সর্বশেষ মেসেজটা কি দিতে চান আমাদের? না, আমি শুধু এই মেসেজটাই দিতে চাই যে আমাদের দেশে আসলে করোনার পরিস্থিতি যদি আমরা বলি, ভারতের তুলনায় আমাদের দেশে অনেক কম। এটা হয়তো প্রাকৃতিক অবস্থার কারণে, আবহাওয়াগত বৈশিষ্ট্যের কারণে, কিন্তু সরকারের দিক থেকে করোনা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা আমরা আসলে দেখি নাই। কিন্তু এটা করা উচিত ছিল, এবং আমরা মনে করি যেটা জনগণকে নিয়ে সরকারটা জুয়া খেলেছে। এই জুয়াতে সে জিততেও পারে, হারতেও পারে, কিন্তু আসলে মানুষের জীবনকে নিয়ে সরকারের জুয়া খেলার অধিকার নাই। বরং ব্যবস্থা নেওয়া উচিত ছিল। গত 1.5 বছরে তার যে পরিমাণে আইসিইউর বন্দোবস্ত করা উচিত ছিল, চিকিৎসকের ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত ছিল, সেই কাজগুলো করে নাই। বরং আমরা দুর্নীতির একটা মহামারী দেখেছি করোনার মহামারীর সাথে, এবং বলা যায় যে এই মহামারীটা করোনার মহামারীর চেয়ে বেশি ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ শোনার জন্য।